গুড মর্নিং বন্ধুরা। আজকে 5ই জুলাই শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30 বাজে। আমি এখন আছি আমার স্টুডিওতে, কিন্তু আপনারা হয়তো আমার এই কাঁধে ব্যাগ থেকে বুঝতে পারছেন যে আমি হয়তো কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আসলে আমি যাচ্ছি, আমি যে বাইকটা কিনেছি সেই বাইকের আজকে সার্ভিসিং করাতে হবে। এটা হচ্ছে থার্ড সার্ভিস, ফার্স্ট সেকেন্ড দুটো সার্ভিস হয়েছে, এটা থার্ড সার্ভিস। এরপরে আরও দুটো সার্ভিস আছে। তো এখন সকাল 10:30 বাজে। এইখানে একটা পেন্টিংয়ের জন্য আমি সেটা রেডি করেছি, এসে পেন্টিং করব। জানি না ওখানে কতক্ষণ লাগবে, তো বাড়ি এসে অনেক কাজ, জানি না ওখানে কতক্ষণ লাগবে, তো সেই জন্য এখন সময় নষ্ট না করে চলো যাওয়া যাক। ও হ্যাঁ, আর আজকে আমি দেখাবো যে এক্সপালসের থার্ড সার্ভিস করতে কত টাকা লাগে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা চলো, বেরোতে বেরোতে প্রায় 11টাই বেজে গেল। পায়ে স্টার্ট দিই। তো বন্ধুরা, আশা করি আমার আজকের যেই গোপ্রোর যেই ভিউটা সেটা অনেকটা ভালো লাগছে। তার কারণ এর আগে আমি না গোপ্রোর সেটিং সম্বন্ধে খুব একটা জানতাম না, যে কেমন সেটিং করলে পরে ওয়াইড অ্যাঙ্গেলটা আরও বেশি ওয়াইড অ্যাঙ্গেল হবে। মানে এর আগে আমি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতাম মোটো ব্লগে, তখন এতটা ওয়াইড অ্যাঙ্গেল হতো না। তো কালকে আমি গোপ্রো সেটিংটা ঘাঁটতে ঘাঁটতে একটা অপশন পাই যে আরও মানে সুপার ওয়াইড অ্যাঙ্গেলের একটা অপশন পাই। আগে ছিল নর্মাল ওয়াইড অ্যাঙ্গেল। আগে কী হতো, শুধুমাত্র এই মিটার দেখা যেত বা এই উইন্ডশিল্ড দেখা যেত আর রাস্তা দেখা যেত। মানে এই যে ককপিট, যে মানে এটা ককপিট তো না, এটা বাইকের হ্যান্ডেল বার। ককপিট তো প্লেনের, এটাকে ককপিট বলে। আমি আসলে এটা ককপিটই বলি, ঠিক আছে। মানে এখানে উঠলে মনে হয় প্লেন চালাচ্ছি। তো যাই হোক, আগে তো আমার এটা দেখা যেত না, মানে এইসব হ্যান্ডেল বার, মিটার, হ্যাঁ, এইসব কিছু দেখা যেত না, রাস্তা দেখা যেত। আর যদি এগুলো দেখাতাম তাহলে এবার রাস্তা দেখা যেত না। কিন্তু এখন মোটামুটি এই ওয়াইড অ্যাঙ্গেলটার জন্য মানে হ্যান্ডেল বার দিয়ে রাস্তা দিয়ে সবই দেখা যাচ্ছে। তো এখন আশা করি ভিউটা অনেকটা ভালো আসছে। এ কি এ কি বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা সমস্যা, এদিক ওদিক করে। তো চলো, আমাকে একটু আগে শোরুমে যেতে হবে, যেখান থেকে আমি গাড়ি কিনেছিলাম। সেখানে গিয়ে একবার বলতে হবে যে আমি সার্ভিসিং করতে যাচ্ছি, এটা বুক করে দাও। তো আগে যাবো সেই শোরুমে। তো এই সামনেই হচ্ছে ওই শোরুমটা, এখানে একটু বলে যেতে হবে। এই মধ্যে শোরুমটা বন্ধ, যা, শোরুমটা বন্ধ, যা হবে আর কী হবে। ফোন করি। তো এনাকে ফোন করে দিলাম, বললাম যে তুমি একটু বলে দাও যে আমি যাচ্ছি সার্ভিসিং করাতে, তাহলে আমার মানে স্লটটা বুক করে রাখবে। আসলে আমি গাড়ি কিনেছি এইখান থেকে, এই শোরুমটা থেকে। এর মেন যেই শোরুমটা, এটা হচ্ছে শাখা, এটা হচ্ছে শাখা, এখান থেকে গাড়ি ফাড়ি বিক্রি হয়। কিন্তু সার্ভিসিং করতে গেলে যেতে হবে মেইন শোরুমে, সেটা হচ্ছে রানাঘাটে। আসলে আমার সার্ভিসিংয়ের লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ, মানে আজকে হচ্ছে 5 তারিখ, লাস্ট ডেট 7 তারিখে। আমি এর আগে যেতাম সার্ভিসিং করাতে, কিন্তু কেসটা কী হয়েছে যে একদিন ধরে প্রত্যেক দিন মানে খুবই বৃষ্টি হচ্ছে, আর 4-5 দিন ধরে একভাবে বৃষ্টি লেগেই আছে। তো বৃষ্টির কারণে বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিলাম না। কাল বিকাল থেকে দেখছি বৃষ্টি অনেকটা কমে আছে, তো সেই জন্য ভাবলাম যে যাই, আজকে যাই সার্ভিসিংটা করে নিয়ে আসি। নাহলে কালকে হচ্ছে 6 তারিখ, 7 তারিখ হচ্ছে রোববার। বাবা, ওখানে কি জল রে! হ্যাঁ, এ কী অবস্থা এখানে! আরে অবস্থা রে, মানে ইঞ্জিনিয়ার এরা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে বোঝে না। নতুন রাস্তা করলো, মনে হয় 2 বছরও হয়নি। এখানে কেমন ড্রেনেজ সিস্টেম করেছে যে জল এখানে একটু বৃষ্টি হলে পরে সব জল এখানে এসে বাঁধে। মানুষের যে এত অসুবিধা হয়, এটা কীভাবে প্ল্যান করে রাস্তাঘাট তৈরি করে কি জানি, বুঝি। আমাকে উঠতে হবে এই রোডে, দেখি সামনে কোনো ডিভাইডার পেলে পরে এই রাস্তায় উঠে যাবো। এখান থেকে রানাঘাট মোটামুটি ওই 13 কিলোমিটার মতো, মানে যে শোরুমটায় আমি যাবো এটা মোটামুটি 13 কিলোমিটার। আশা করা যাচ্ছে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কারণ রাস্তাটা খুবই ভালো। এইখান থেকে আমি উঠে গেলাম মেন রাস্তায়। এবার এখান থেকে টান টান বেরিয়ে যাব, কারণ এখন রাস্তা খুবই ভালো। এই হচ্ছে পার হওয়ার জায়গা, এইখান থেকে আমি পার হয়ে যাব।
তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হিরোর শোরুমে। সার্ভিসিং করাবো। সার্ভিসিং, হ্যাঁ। চেনটা ভালো করে পরিষ্কার করে দিস, হ্যাঁ। চেনটা লুপ হবে, তারপরে একটু হাওয়াটা চেক করে দিস তো টায়ার ফেয়ার ঠিক আছে নাকি। সো গাড়ির সার্ভিসিং হয়ে গেল, এবার একটু চালিয়ে দেখে আসতে বললো যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি হর্ন বাজছে না কেন? হর্ন না বাজে তো মুশকিল। এই যে হর্ন বাজছে না, হর্নটা দেখাতে হবে। আর সব ঠিক আছে তো? গিয়ার ওকে, গিয়ারগুলো ওকে আছে। এই তো হর্ন বাজছে, মনে হয় জল ঢুকে গেছিল। ও চলো পারফেক্ট, কোনো সমস্যা নেই। এবার দেখি বিল কত হয়। ওকে, কে ফোন করলো আবার? ও একদম গাড়ি চকাচক করছে একদম। হ্যালো, এই তো গাড়ি সার্ভিসিং করতেছে রানাঘাটে। কখন বাড়ি যাবা? এই তো যাবো, একটু পরেই যাবো, প্রায় হয়ে গেছে। খেয়ে গেছে তো? হ্যাঁ খেয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে এসছে, স্নান টান খেয়ে, স্নান খাওয়া দাওয়া করে এসছে। সো বন্ধুরা চলো, সার্ভিস ডান, এবার সোজা বাড়ি। তো বন্ধুরা এইবার তোমাদেরকে বলি যে আমার এই থার্ড সার্ভিস কস্ট কত পড়লো। অ্যাকচুয়ালি অনেক বেশি পড়লো। তো কত বেশি সেটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। 225 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাত্র 225 টাকা পড়লো এক্সপালসের থার্ড সার্ভিস কস্ট। তাও আবার আমি কিছু কাজ করিয়ে নেওয়ার পরে, মানে ধরো চেনটা একটু লুব্রিকেট করিয়েছি, চেনটা ক্লিন করিয়েছি, তারপরে আধ একটা কাজ করিয়েছি। তো এতে 225 টাকা পড়লো। প্রথম সার্ভিস পড়েছিল আমার প্রায় 1400 টাকা মতো, কারণ তখন মোবিল চেঞ্জ করতে হয়েছিল। মোবিলটা চেঞ্জ করতে প্রায় লেগেছিলো আমার 1350 টাকা, ঠিক আছে। সেকেন্ড সার্ভিসে আমার কিন্তু একটা পয়সাও লাগেনি, মানে 0 রুপিস। সেকেন্ড সার্ভিসটা পুরো ফ্রি ছিল। এটাও ফ্রি হতো, শুধু আমি ওই কিছু কাজ করেছি বলে তাই। তো বন্ধুরা যেহেতু এখন বাজে বেশি না, এখন বাজে মোটে 1:19, এই যে এখানে 1:19 বাজে ঘড়িতে। রানাঘাটে যেহেতু এসেছি তাহলে একটা কাজটা করে যায়। মানে এর আগের ব্লগে আপনার কাছে দেখিয়েছিলাম যে আমি এক জায়গায় রং কিনতে গেছিলাম, সেখানে সাদা রংটা আমি পাইনি, মানে পেয়েছিলাম অল্প। তো এইখান থেকে, এখানে একটা দোকান আছে রানাঘাটে, তো এইখান থেকে আমি সেই দোকান থেকে কিছু সাদা রং কিনবো আর 2-1টা তুলি কিনবো। তো যেহেতু রানাঘাটে এসেছি তো এই কাজটা করেই নিই একবারে। এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে এই দিকে। বন্ধুরা এই এলাকার সঙ্গে আমার প্রচুর পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তার কারণ আমি একসময় প্রায় 5 থেকে 6টা বছর এই এরিয়ায় কাটিয়েছি। এখানে একটা ঠাকুর বানানোর কারখানা আছে, আমি এইখানে কাজ করেছি। এখন সেই কারখানাটা ছোটো হয়ে গেছে যদিও, কারণ জায়গা নেই এখন, ওখানে একটা বড় বিল্ডিং হয়ে গেছে। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি এখানে কাজ করেছি। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে কাঠাম রাখা আছে, এইখানে আমি কাজ করেছি 5টা বছর, 5 থেকে 6টা বছর। তো এইসব এলাকা আমার খুবই চেনা, মানে অনেক ইমোশন জড়িয়ে আছে এই এলাকার সঙ্গে। তো এইখানে হচ্ছে সেই রঙের দোকানটা যেখান থেকে আমি রঙ কিনি। আমি এর আগের ব্লগে বলছিলাম না যে মোট 2টো দোকান আছে আমাদের এখানে। এ মা, দোকানটা বন্ধ। এই যে এই দোকানটা, যা দুপুর হয়ে গেছে, ওদের বন্ধ করে দিয়েছে নাকি, দোকানটা খুলেই নি মনে হয়। চলো তাহলে আর কি, আমি রানাঘাটের এত জ্যাম ট্যাম পেরিয়ে আসলাম, কিছু জিনিস নেব, সেটা আর হলো না। আসলে রানাঘাটে আমার আসতে ইচ্ছে করে একটাই কারণ, দেখছেন মানে এইটুকু সরু সরু গলি, তাতে কি জ্যাম লেগে আছে। সো এই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট প্রামাণিক। রানাঘাট প্রামাণিক, এইখান থেকে আমি এই ব্রিজটা ক্রস করে যাব ওপারে, ওপারে গিয়ে হাইওয়ে ধরবো। এই যে এইখান থেকে যাবো একদম সোজা হাইওয়ে। ওই রঙের দোকানে না গেলে পরে আমি ওভারব্রিজ দিয়ে আসতাম, কে জানে দোকানটা বন্ধ, না হলে সোজা একদম এই রাস্তায় চলে আসতাম, এতক্ষণে প্রায় ফুলিয়া পৌঁছে যেতাম। তো চলো এবার টান বাড়ি চলে যাই। এখন টাইম কটা বাজে? 13টা 27, মানে 1টা 27, 1:30 বাজে। মোটামুটি 2টোর মধ্যে বাইরে হয়ে যাবো, 2টোর আগে বাইরে হয়ে যাবো। কি সুন্দর রাস্তাঘাট, এরকম রাস্তাঘাট দেখলে মনে হয় যেন কবে লং করে যাব।
ও, তো প্রায় চলে এসেছি ফুলিয়ার কাছাকাছি। আর এখান থেকে 4 কিলোমিটার আমার বাড়ি। তো বন্ধুরা, সামনে একটা পেট্রোল পাম্প আছে। তো ভাবছি কি যে ফুল ট্যাঙ্কটা করিয়েই নিই, সার্ভিসিং তো হয়েই গেল। ঠিক, ফুল ট্যাঙ্কটা করিয়ে নিই, ওটাই ভালো হবে। চলো, আমাকে যেতে হবে ওই পারে। কী ব্যাপারে একই রাস্তা দিয়ে গাড়ি আসছে কেন? এই হচ্ছে শোরুম। শোরুম বলতে সত্যি কি, শোরুম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এটা হচ্ছে কী যেন, হাসপাতাল না কি, পেট্রোল পাম্প। ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। ফুল ট্যাঙ্ক দাও। তো বন্ধুরা, ট্যাঙ্কি পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম গাড়িতে। যখন গাড়িতে এরকম ফুল ট্যাঙ্ক তেল থাকে না, তখন জানেন কী মনে হয়? তখন ঠিক এরকমটা মনে হয়। যখন গাড়িতে এরকম ফুল ট্যাঙ্ক তেল থাকে তখন মনে হয় যেন সারা দুনিয়া থেকে ঘুরে আসি। চলো, আবার আমাকে এইদিকেই যেতে হবে, গিয়ে ওইখান থেকে। আচ্ছা, এই রাস্তায় কেন গাড়ি আসছে না? এই রাস্তায় কেন গাড়ি আসছে না? এই যে এইখানটায় কাজ হচ্ছে, এই জন্য এই রাস্তাতে গাড়ি বন্ধ। চলো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়ি। এখন বাজে 13টা 47, মানে অনেক আগে চলে এসেছি, 20 মিনিটেই বাড়ি চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ি। নে বাবা, সাইকেলটাকে রাখলো এখানে। ও মিস্ত্রি, আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, কাঠ মিস্ত্রি। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আমি দেখালাম যে এক্সপালসের সার্ভিসিং করতে কেমন খরচা হয়। তো খুবই কম খরচা হয়। ফার্স্ট সার্ভিসে লেগেছিল আমার 1400 টাকা, সেকেন্ড সার্ভিস 1 টাকাও লাগেনি, আর থার্ড সার্ভিসে লাগলো 225 টাকা। প্রথম সার্ভিসে 1400 টাকা লেগেছিল। কেন বলুন তো? কারণ ওই সময় মোবাইল চেঞ্জ করা হয় এবং ওই মোবাইলটা দেওয়া হয় একদম ফুললি সিনথেটিক মোবাইল। ওটার দামই প্রায় 1350 টাকা। তো এই জন্য যারা এক্সপালস কিনে তাদের প্রথম সার্ভিসে ওই মোবাইলটা দেওয়া হয়, যার জন্য ফার্স্ট সার্ভিস একটু খরচা বেশি পড়ে। আর বাদ বাকি সার্ভিসে খুবই কম খরচা। যদি মোবাইল চেঞ্জ করেন এবং ওই মোবাইলটা দেন, তাহলে এবার খরচা বেশি পড়বে। এক্সট্রা করে যদি আপনি কোনো স্পেয়ার পার্টস লাগান, তাহলে সেটা খরচটা আলাদা করে হবে। এক্সপালসের স্পেয়ার পার্টসের দাম অনেকটাই কম। আর আগে ভিডিওতে আমি দেখালাম যে এক্সপালসের মাইলেজ কত করে দেয়, 45 আমি পেয়েছি। তো সব দিক থেকে দেখতে গেলে যারা কম খরচে ভালো জিনিস চান, তাদের ক্ষেত্রে আশা করি এক্সপালসটা একটা ভালো অপশন। কারণ এটা এমনই একটা বাইক, আমি যখনই রাস্তা দিয়ে এই বাইকটি নিয়ে যাই, আশেপাশের মানুষজনের প্রচণ্ড পরিমাণে দৃষ্টি আকর্ষণ করে। একটা আনকমন বাইক, দেখি মনে জন্য অনেক দাম বাইকটার। অনেকে জিজ্ঞাসা করে বাইকটা কত দাম। যখন বলি যে 2 লাখ টাকার নিচে, তখন অনেকে বিশ্বাস করতে যায় না। তারপরে এই বাইকটা কিনলে আপনার রোডের কন্ডিশন ভাবতে হবে যে রোড কেমন হবে, খারাপ না ভালো। কারণ এই বাইক খারাপ রাস্তায় আরও বেশি ভালো পারফর্ম করে। হ্যাঁ, তবে কিছু কিছু কয়েকটা খারাপ দিক আছে, যে সব বাইকেই থাকে, কারণ কোনো বাইকই পারফেক্ট না। তবে ওভারঅল দেখতে গেলে যথেষ্ট ভালো বাইক। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।